প্রেমিকার মৃত্যু যে কতটা কষ্টের সেটা কোনোভাবেই বোঝানো যায় না। তার থেকেও বেশি কষ্টের যখন সেটা কাউকে না বলে চুপচাপ সহ্য করে যেতে হয়। এমন কোনো দিন আমার জীবনে আসার কথা ছিল না, কিন্তু তাও এলো। কালকের বিকেলের মেসেজে যখন পরের দিন সকাল অবধি ডবল টিক হলো না, তখন বাধ্য হয়েই ওর বন্ধুকে ফোন করলাম। অন্য দিনের সকালগুলো ওর গুড মর্নিংয়ের মেসেজ দিয়েই শুরু হতো, সেখানে আজকের সকালটা শুরু হলো ওর মৃত্যুর সংবাদ পেয়ে। কাল দুপুরে বন্ধুরা মিলে লং ড্রাইভ যাওয়ার প্ল্যান করেছিল। এরকম লং ড্রাইভে ওরা প্রায় যায় ব্যস্ততায় ভরা সপ্তাহের পর ছুটির দিনে। ওই রবিবারটা ওর আমার জন্য না হলেও ওর বন্ধুদের জন্য তোলা থাকে। এর আগেও অনেকবার গেছি, কই তখন তো এরকম কিছু হয়নি। ও বরাবরই খুব সাবধানে গাড়ি চালায়। আজ পর্যন্ত যে ছেলেটা কোনোদিন গাড়ি নিয়ে একটু আছাড় অবধি খায়নি, ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট অবধি করেনি, সে কিনা আজ রোড অ্যাক্সিডেন্ট। হ্যালো বাবলুদা, আমি অনিমা বলছি কুশল কোথায়? আসলে ও রাতের মেসেজে রিপ্লাই দেয়নি, তাই তোমায় ফোন করলাম। হ্যালো বাবলুদা, শুনতে পাচ্ছ? প্রায় 1 মিনিট পর ওপার থেকে কথা এসেছিল। অনিমা, আমরা হাসপাতালে আছি, কুশলের অ্যাক্সিডেন্ট হয়েছে। পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। সেই সময় প্রথম বুঝলাম। কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, কেন, কি হয়েছে ওর? রোড অ্যাক্সিডেন্ট। ওর বডিটা ছেড়ে দিলেই আমরা ফিরে যাব। কাকু কাকিমাকে এখনো কিছু জানে না তো? এরপর কথাগুলো আর শুনতে পাইনি। বডি ছেড়ে দেবে মানে? এটা জিজ্ঞেস করার মতো অবস্থাতে আর ছিলাম না আমি। চোখ ফেটে জল বেরিয়ে আসছিল। মেঝের উপর বসে হাত পা ছুঁড়ে বুক চাপড়ে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু পারলাম না। কিরে, কাকে ফোন করছিস এত সাত সকালে? মায়ের এই প্রশ্নের কোনো উত্তর ছিল না আমার কাছে। বন্ধুর ফোন বলে মাকে এড়িয়ে গেলাম। খুব ইচ্ছে করছিল মাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু পারলাম না। মায়ের সাথে সেরকম বন্ধুত্বের সম্পর্ক নেই আমার। কুশলের কথাটা কোনোদিনও বলার সাহস হয়নি। বললে হয়তো আজ আমাকে এতটা কষ্টে কান্না চেপে না রাখতে হতো। বিছানার ওপর বসে পড়লাম। আমি জানি না আমার কি করা উচিত। 5 বছরের আস্ত একটা সম্পর্ক এক মুহূর্তে ভেঙে গেল, আর এমনভাবে ভাঙলো যা আর জোড়া লাগানো এ জন্মে সম্ভব না। সারাদিন বাড়িতে আমাকে আর 5 দিনের মতোই সমস্ত কাজ করতে হলো। আজকে যদি কুশল আমার স্বামী হতো, তাহলে সবাই কত আদিক্ষেতা করত, আহা উহু করে আমাকে সান্ত্বনা দিত। মাও হয়তো এতক্ষণে আমাকে বুকে জাপটে ধরে রাখতো, কিন্তু না। এই এত কিছুর মধ্যে কোনোটাই আমার ভাগ্যে জুটল না, কারণ কুশল আমার স্বামী নয়। তবে তার থেকেও কম কিছু ছিল না ও। 10টা নাগাদ একে অপরের বন্ধুর ফোন আসতে লাগলো। সবার ফোনে আমার কষ্টটা আরও দ্বিগুণ বেড়ে গেল। তাও এক ফোঁটা চোখের জল পড়তে দিইনি আমি। কাঁদার কারণ মা জানতে চাইলে তার জবাব আমি দিতে পারবো না। দুপুর 2টো নাগাদ সায়নী এলো আমাদের বাড়িতে। মা ভর দুপুরে ওকে দেখে একটু অবাকই হয়েছিল। কিরে তুই এখন এই সময় কোথাও যাবি নাকি? আর চোখ মুখের এ কী অবস্থা? হ্যাঁ আন্টি, ওই কুশলদের বাড়ি যাব। কুশলটা আবার কে? এতক্ষণে আমি মায়ের পেছনে এসে দাঁড়িয়েছি। সায়নী আমার দিকে তাকিয়ে বলল, তুই আন্টিকে কিছু বলিসনি? মা আমার দিকে পেছন ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কী রে, কী হয়েছে? আন্টি, কুশল আমাদের বন্ধু। ও আজকে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমরা ওর বাড়িই যাব।
এতক্ষণে আমি ওড়না আর দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরেছি যাতে কান্নার আওয়াজ বাইরে বেরিয়ে না যায়। ও, সে আর কি করবি, এখনকার দিনের ফচকে ছেলে গাড়ি তো চালায় না যেন উড়িয়ে নিয়ে চলে যায়। ওদের অ্যাক্সিডেন্ট হবেই তো, আর কি হবে। ও যাওয়ার সে তো চলে গেল, শুধুমাত্র বাবা মারই কষ্ট। মায়ের মুখ দিয়ে কি কথা বলাতে আমি চুপ করে থাকতে পারলাম না। যদিও মা কথাগুলো খুব একটা ভুল বলেনি। যদি কুশল তো এমন নয়। আমি এবার চিৎকার করে বলেই ফেললাম, না মা, কুশল ওরকম ছেলেই নয়। ও খুব সাবধানে গাড়ি চালায়। ও কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট করেনি। কিন্তু ওটা কেন হলো বলেই আমি মেঝেতে বসে পড়লাম। সায়নী এসে আমার পাশে বসতেই আমি ওকে জড়িয়ে ধরলাম। তাতে তোর এত মরা কান্না করার কি আছে? ভালোবাসি ওকে মা আমি। 5 বছরের সম্পর্ক আমাদের, আজও চলে গেল। আর তুমি বলছো? আর আটকে রাখতে পারিনি নিজেকে। সায়নীর কোলেই সেদিন সকাল থেকে চাপে রাখা কান্নাটা সবই বেরিয়ে পড়ল আমার। এই এত কিছুর মধ্যে কখন যে বাবা ভেতরের ঘর থেকে বাইরে চলে এসেছে বুঝতেই পারিনি। কাঁদিস না মা, চুপ কর, আমি গাড়ি বের করছি। সায়নী, তুই রাস্তা দেখিয়ে আমাদের নিয়ে যেতে পারবি তো? আমি বাবার দিকে একবার তাকালাম। দেখলাম বাবার চোখ দুটো জলে ভরে আছে। মা আর সায়নী আমাকে কোলে তুলে গাড়িতে বসালো। সারা রাত আমি মায়ের কোলেই শুয়ে শুয়ে গেছি। খুব ইচ্ছে হচ্ছিল মা বাবার সাথে কুশলের আলাপ করাবো, তবে এই আলাপটা যে এইভাবে হবে সেটা কখনো ভাবিনি। আমি যাবার পর বাবলুদা সবাইকে ওর সামনে থেকে সরিয়ে দিল। না, আমি ওর সামনে একটুও কাঁদিনি। ও যতদিন আমার সাথে ছিল ততদিন আমাকে একটুও কষ্ট দেয়নি, আজও হয়তো দিতে চায়নি। কিন্তু ভাগ্য, আমিও ওকে যাবার সময় কষ্ট দিতে চাই না। তাই ওকে ভালো করে দেখেই বাড়ি ফিরে এলাম গাড়ি করে। আজ অনেকগুলো বছর কেটে গেছে। আমার ঘরে ওর একটা ছবি আছে, ওটা বাবাই এনে দিয়েছিল। মা মাঝে মাঝে ওতে মালা দিত, আমি বারণ করেছি, থাক না ওই ছবিটা জীবন্ত হয়ে, তাতে মালা দিয়ে মনে করানোর কি দরকার যে ও আর নেই। আমাকে বাড়িতে বিয়ে করার কথা কেউ কোনোদিনও বলেনি। ভালোবাসা তো এমনই হয় যে সারাটা জীবন ওই মানুষ তার স্মৃতি নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যায়। মানুষের মৃত্যু হলে ভালোবাসার তো আর মৃত্যু ঘটে না। ভাগ্যের কাছে আমরা সত্যিই খুব অসহায়। তাই তো আজ একটা ভালোবাসা জানানোর আগেই সব কিছু এক নিমেষে শেষ হয়ে গেল। ভাগ্য এমনই, কাকে কখন নেবে, কাকে বাঁচিয়ে রাখবে সবই বিধির বিধান। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি, তিনি যেন কারোর ভালোবাসা এরকম মাঝপথে শেষ না করে দেন। সবাই যেন তার ভালোবাসার সঙ্গীকে নিয়ে সারা জীবন চলতে পারে। বন্ধুরা, গল্পটি এই পর্যন্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।